তো যেটা বলছিলাম আমি, যে একটা ইকোনমি কিভাবে তার ফস্টার যে গ্রোয়িং রেট, হ্যাঁ, সেটাকে বজায় রাখতে পারে। যেখানে বলছিলাম যে নেশনস কিভাবে তার ফাস্টার ইকোনমিক গ্রোথটাকে বজায় রাখতে পারে, গ্রোথ সাথে রিডিউস করতে পারে পভার্টিটাকে, এবং ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং। তো স্ট্যান্ডার্ড অফ লিভিং আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারে। আমরা ইউএস, কানাডা, এই সমস্ত ইউরোপিয়ান যত কান্ট্রিগুলোকে বেশিরভাগ দেখব, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই কম্পেয়ার টু দ্য এশিয়ান কান্ট্রি। তো এই ব্যাপারগুলো কী করে মেনটেন করা যায়, এরকম বেশ কিছু ফান্ডামেন্টাল কোয়েশ্চেনের জন্য ডেভেলপমেন্ট ইকোনমিক্সটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে। এখন এই ডেভেলপমেন্ট ইকোনমিক্সটা খুব বেশি পুরনো নয়, হ্যাঁ, যেটা আমরা ম্যাক্রোতে আমি বলছিলাম, যে ম্যাক্রোতে যদি আমি চলে যাই, ম্যাক্রো ইকোনমিক্সে, ম্যাক্রো ইকোনমিক্সটা অ্যারাউন্ড 19 কত থেকে স্টার্ট হয়েছিল বলতে পারো? বারংবার বলেছিলাম আমি। ম্যাক্রোটা ম্যাক্রো 1930-10 থেকে। 19, হ্যাঁ ঠিক 1927 সেভেনের ঠিক পর খুব জোরালো হয়েছিল গ্রেট ডিপ্রেশন, যেটা 1929-এ গিয়ে খুব বাড়ে, প্রভাবটা অনেক বড় হয়। আর সেখানে গিয়ে জন মেয়ার্ড কেনস, ঠিক আছে, জন মেয়ার্ড কেন, তিনি গিয়ে আমাদের এই ম্যাক্রো ইকোনমিক যে অ্যানালাইসিসটা সেটা ব্রডলি করেন। মানে তখন থেকে অ্যাকচুয়ালি ম্যাক্রো ইকোনমি মানে মাইক্রো থেকে শিফট হয়ে আস্তে আস্তে ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে ইনভলভমেন্ট চলে হলো। তো আমরা বলতে পারি অ্যারাউন্ড 1930 পর থেকে, 1930 জেনারেল থিওরির পর থেকে ম্যাক্রো ইকোনমিক্স স্টার্ট হয়ে যায়। ঠিক একইভাবে ডেভেলপমেন্ট ইকোনমিক্স মডার্ন এরাতে খুব বেশিভাবে দেখা যায়। আমরা ডেভেলপমেন্টের দিকে খুব বেশি ধ্যান দিই। সো ডেভেলপমেন্ট ইকোনমিক্স ফোকাস কোন কোন জায়গায় ফোকাস করে? আন্ডারস্ট্যান্ডিং দি ইনিকিউ চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য ডেভেলপিং কান্ট্রিজ। জাস্ট লুক অ্যাট দ্যাট পয়েন্ট, যে ডেভেলপিং কান্ট্রিজ যা যা প্রবলেম ফেস করে, যা যা ইস্যুসগুলোকে ফেস করে, সো যার মধ্যে লো ইনকাম একটা হতে পারে, লো ইনকাম, হাই আনএমপ্লয়মেন্ট, ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, বা সোশ্যাল ইনইকুয়ালিটিস। এই যে প্রবলেমগুলো আছে, আরও প্রবলেম আছে যেগুলো আমরা পরে গিয়ে পড়বো। তো সেই প্রবলেমগুলোকে অ্যাকচুয়ালি ডিলিট করার জন্যে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের আবির্ভাব। সো ইট অফার স্ট্র্যাটেজিক ইনসাইট ইনটু হাউ this economics can transition from underdevelopment economy to sustainable growth. এখন সাস্টেনেবল গ্রোথ কাকে বলবো? সাস্টেনেবল গ্রোথ হচ্ছে স্লোলি হোক বা র্যাপিডলি হোক বা কনস্ট্যান্ট হোক, গ্রো হওয়া, কখনো নিচের দিকে না আসা। তার মানে গ্রোথ যদি হয় সেটা স্লোলি হোক, নো প্রবলেম, বাট আস্তে 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 গ্রো হোক। তো এটাকেই আমরা বলছি সাস্টেনেবল। কখনো এরকম ব্রেক ডাউন করবে না, এটা বাড়তেই থাকবে। ওকে, তার রেটটা হয়তো কমতে পারে বেড়ে যাওয়ার, বাট বাড়তেই থাকবে, যেটাকে আমরা সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ বলছি। একদম লিটল ইন্ট্রোডাকশন নিলাম আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে। সো নাও ওয়ান কম্পেলিং দি এক্সাম্পল ইন কেস অফ বাংলাদেশ। আমরা বাংলাদেশ সম্পর্কে একটা এক্সাম্পল নিতে পারি। ওয়ান্স কনসিডার্ড one of the poorest countries in the world, Bangladesh has made remarkable strides in the development through investment in sectors like garment manufacture, microfinance and rural development. বাট হ্যাঁ, এখানে প্রসঙ্গ হচ্ছে এশিয়ার মধ্যে বললে তো খুব ভালো হয় এই উদাহরণটা, বাট আফ্রিকান বেশ কিছু জায়গা আছে যারা পুয়ারার থেকে পুয়ারার, মানে পুয়ারেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কথাটাকে এই মুহূর্তে তো এটা চলে না বাংলাদেশের জন্য, তো এটা না দিলেও চলতো। কোথায় আছে? হ্যাঁ, পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তার তার কারণ কি? আফ্রিকান বেশ কিছু কান্ট্রি আছে সেগুলোর পরিস্থিতি আরোই খারাপ। ঠিক আছে, বাংলাদেশে যতটা বা আছে ওখানে তো আরোই নেই। তো আমরা বলতেই পারি যে আন্ডার ডেভেলপিং এর মধ্যে, ঠিক আছে, এটা মাথায় রাখবা, আন্ডার ডেভেলপিং এর মধ্যে পুয়ারেস্ট কান্ট্রি হচ্ছে আমরা বলতে পারি এশিয়ার মধ্যে থেকে বাংলাদেশ। আর বিলো হ্যাঁ তো যেসব জায়গায় রয়েছে আন্ডার ডেভেলপিং এর থেকেও নিচে যারা রয়েছে, তারা তো আফ্রিকান বহুত কান্ট্রি রয়েছে, তার মধ্যে আমরা শেষে গিয়ে সেগুলো অ্যানালাইজ করব তার কন্ডিশন সম্পর্কে। সো নেক্সট, পাকিস্তানও তো এর মধ্যে স্যার। আছে পাকিস্তানের কন্ডিশনও এর মধ্যেই প্রায় চলে আসছে, হ্যাঁ, দিন দিন। তো লেটেস্ট রিপোর্ট তো নেওয়া হয়নি, লেটেস্ট রিপোর্ট নেওয়া হলে আমরা আরও ডিটেলসে জানবো। বাট এই মুহূর্তে আমরা এইটুকুই জানছি। আমরা শেষে গিয়ে পুরো কয়েকটা রিপোর্ট অ্যানালাইজ করব, যেখানে গিয়ে আমরা বিস্তারিত জানবো যে সিচুয়েশন কি রয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, যে বিভিন্ন কান্ট্রির, হ্যাঁ। স্পেসিফিক্যালি আমি চাইছি যে এক একটা জোন ধরে ধরে আমি করাবো, যে জোন ওয়াইজ জায়গাগুলোর কি অবস্থা। হুম
তো ইউরোপিয়ান জায়গাটাকে নিয়ে নিতে পারি, এশিয়ান কান্ট্রিগুলোকে নিয়ে নিতে পারি, ওশিয়ানিয়ার দিকে নিয়ে নিতে পারি, এরকমভাবে আমরা বিভিন্ন ডাইমেনশনগুলোকে নিয়ে আমরা অ্যানালাইজ করব। সো প্রবলেমগুলো কি কি রয়েছে দেখো, সেক্টর ওয়াইজ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং, মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই সমস্ত জায়গাগুলো এখনও তারা রিমার্কেবল সিচুয়েশনে রয়েছে। বাট হ্যাঁ, এই জায়গাগুলো রিমার্কেবল ইকোনমিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে রিসেন্টলি, যে ম্যানুফ্যাকচারিংয়ে তারা অনেকটা এগিয়ে আছে, রুরাল ডেভেলপমেন্ট তারা আস্তে আস্তে করতে শুরু করেছে। বাই এম্পাওয়ারিং ওমেন অ্যান্ড প্রমোটিং এডুকেশন of the country, significantly reduce poverty and improve health outcomes, showing that targeted policies can transform an economy. তাহলে একটা ইকোনমিতে যদি আমাকে ট্রান্সফরমেশন আনতে হয়, তাহলে ওয়েমেন এম্পাওয়ারমেন্টটা খুব জরুরি হয়ে পড়ে। তাদের এডুকেশন প্রোভাইড করা, তাদেরকে স্কিল প্রোভাইড করা, সমস্ত এই পারিপার্শ্বিক বিষয়গুলো আমার খুব দরকার পড়বে। সাথে যেটা পরবর্তীতে রিডিউস করে দেবে পভার্টিকে একটা মাল্টিপ্লেয়ার ওয়েতে। আর শুধু তাই নয়, হেলথ আউটকামস আমাদের অনেকটা পজিটিভ আসবে, আর সাথে সাথে আমরা টার্গেটেড যে পলিসিগুলো নিয়েছিলাম সেগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকবে। So development economics is vital because many nations in Asia, Africa, Latin America still struggle with these issues such as income inequality, low industrializations, and limited access to বেসিক সার্ভিসেস, যে বেসিক সার্ভিসগুলো সেখানে ঠিকঠাকভাবে প্রোভাইড করা নেই। বাই অ্যাড্রেসিং দিস স্ট্রাকচারাল প্রবলেমস, ডেভেলপমেন্ট ইকোনমিক্স aim to create strategies or policies that not only accelerate the growth but also ensure the benefits reach the most vulnerable populations, and ultimately leading more equitable and sustainable economic progress. তো ইকোনমিক প্রগ্রেসের জন্য বা প্রগ্রেসটাকে আমাকে সাস্টেইন করার জন্য যে স্ট্র্যাটেজিগুলো দরকার পড়ে, যে পলিসিগুলোকে দরকার পড়ে, ডেভেলপমেন্ট ইকোনমিক্সটা অ্যাকচুয়ালি সেই পলিসিগুলোকে ইন্ট্রোডিউস করতে পারে, সাথে সাথে দেশ ডেভেলপ হতে পারে। তো এই তো আমার ডেভেলপমেন্ট ইকোনমিক্সের বিষয়। খুব একটা মজাদার সাবজেক্ট, দেখবা অনেক ডাইমেনশনে তুমি জানতে পারবে, ইকোনমিক্সকে আরও কাছে থেকে শুতে পারবে, যে হ্যাঁ কান্ট্রির জন্য ইকোনমিক্স বিষয়টা কতটা কার্যকরী বা গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলা হচ্ছে, মিনিং অফ দ্য ডেভেলপমেন্ট। মিনিং অফ দ্য ডেভেলপমেন্টে দেখো কি বলছে, যে ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কি, গ্রোথ কি, ডেভেলপমেন্ট কি, এর মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে। So economic development is the process through which a nations enhance the economic, political and social well-being for of its citizens। তার মানে কি, তাদের যে দেশবাসী রয়েছে তাদের জন্যে একটা ডেভেলপমেন্ট বলতে কি একটা প্রগ্রেস এনে দেওয়া, যেটা নেশন ওয়াইজ হয়ে থাকবে, এবং সেটা ইকোনমিক হবে, পলিটিক্যাল হবে এবং সোশ্যাল ওয়েলবিং হবে। সোশ্যালি একটা ইমপ্রুভ আসবে, পলিটিক্যালি স্টেবল একটা সিচুয়েশন তৈরি হবে, এবং ইকোনমিক স্টেবল সিচুয়েশন তৈরি হবে। সো ইট গোজ বিয়ন্ড increases in countries gross domestic product, just look at that, যে এখানে বলা হয়েছে gross domestic product to include improvements in quality of life such as education, healthcare, infrastructure, employment opportunities, and etc. The aim to reduce poverty, elevate living of standards, and ensure more equitable distribution of wealth. So unlike economic growth, which focuses solely on output, economic development encompasses qualitative changes that promote long-term sustainability and inclusivity. So, for instance, a country may experience industrial growth without meaningful development if its population remain improved and lack access to essential services. So, এখানে যেটা বলা হচ্ছে, যে ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে অ্যাকচুয়ালি বেসিক্যালি কি, আউটপুট অর্থাৎ জিডিপির মধ্যে একটা একটা মেজর চেঞ্জ আনবে। এখন জিডিপি যেগুলো নিউমেরিক্যালি আমরা ফিগার আউট করি সেগুলো ইকোনমিক গ্রোথ, সেগুলো ডেভেলপমেন্ট নয়। ডেভেলপমেন্ট এর ভেতরে ইনসাইড। তার মানে কি, আমি যদি গ্রোথ আর ডেভেলপমেন্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, স্ট্যান্ডার্ড অফ লিভিং হতে পারে আমার ইকোনমিক ডেভেলপমেন্ট, যে আমার লিভিং স্ট্যান্ডার্ড কতটা হাই হয়েছে আগের থেকে। এখন গ্রোথ যদি আসি, তাহলে আমাকে দেখতে হবে আমার ইনকাম কতটা ইনক্রিজ করেছে।
সো গ্রোথটা হ্যাঁ ইন টার্মস অফ কিসে প্রোভাইড করা হয়, ইন টার্মস অফ আমাদের মানে বলতে জিডিপিতে। পারো যে নাম্বারে প্রকাশ করা হয়। বাট যদি আমি ডেভেলপমেন্টে আসি তাহলে কিন্তু সেটা নাম্বারে প্রকাশ করা হয় না, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট কি বলছে দেখো, সো ডেফিনেশন কি কি আছে দেখো, ডেফিনেশনে যদি যাই আমি, বেশ কয়েকটা ডেফিনেশন আমরা অ্যানালাইজ করব। ট্র্যাডিশনাল ডেফিনেশন কি রয়েছে, মানে আগাগোড়া যদি আমরা বলি যে ডেভেলপমেন্ট ইকোনমিক্সটা কি অ্যাকচুয়ালি, তার ডেফিনেশন কি, তাহলে আমরা বলতে পারি যে ডেভেলপমেন্ট ইকোনমিক্স অর ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ এ নেশন ইমপ্রুভ ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অফ ইটস সিটিজেন অর পিপল. It involves a sustained increase in real national income and improves the standard of living. Thus, that is development economics. But যদি ওয়ার্ল্ড ব্যাংকের ডেফিনেশনে বলি, according to World Bank, the economic development is defined multi-dimensional process that includes improvement of the economic, social, environment conditions of a nation. It emphasizes sustainable development and need for inclusivity. এখন এটা মাথায় রাখো যে যত ডেভেলপড কান্ট্রি আছে তারা মাল্টি ডাইমেনশনাল প্রসেসের দিকে মুভ করে। তার মানে কি, তারা সোশ্যাল ওয়েলবিং তো দেখেই, ইকোনমিক ওয়েলবিং তো দেখেই, পলিটিক্যাল ওয়েলবিং তো দেখে, এনভায়রনমেন্টাল কন্ডিশনসটাও খেয়াল রাখে। দেখো ক্লিমেট চেঞ্জ একটা বিরাট বড় একটা পার্ট, ঠিক আছে, ক্লিমেট চেঞ্জ। এখন কেন এই ক্লিমেট চেঞ্জটা বিরাট বড় একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, যত ডেভেলপিং কান্ট্রি আছে তারা এই ক্লিমেট চেঞ্জ নিয়ে খুব বেশি চিন্তিত। এখন এটা কোন পারপাসে আছে দেখো, এনভায়রনমেন্টাল কন্ডিশনস, এনভায়রনমেন্টাল, তার মানে ইকোনমির এনভায়রনমেন্ট, একটা ইকোনমি বা একটা নেশনের এনভায়রনমেন্ট কি রয়েছে তার উপরে কিন্তু ধ্যান দেওয়া হচ্ছে। সো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে তার গ্রোথ যেটা হচ্ছে সেটাকে সে ধরে রেখে দিতে পেরেছে কিনা, ওকে, তো সেই দিকেও ফোকাস দেওয়া হয়। তো ওয়ার্ল্ড ব্যাংক এই দিকটা, এই ডেফিনেশনটা প্রোভাইড করেছে। ইউনাইটেড নেশন আমাদের একটা সংজ্ঞায় আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে, সেটা অনেকটা এইচডিআই এর মাধ্যমে, অনেকটা এইচডিআই এর অ্যাটাচমেন্ট তুমি এখানে পাবে। সো ইকোনমিক ডেভেলপমেন্ট refers to the efforts that seek to improve economic and social conditions of the people, focusing on poverty reduction, social equality, improve the quality of life through increasing the employment opportunities and sustainable practices. সবারই তুমি কাছাকাছি একটা কমন জায়গা পাবে যেখান থেকে তারা সবাই প্রায় একই কথাই তুলে ধরছেন। তো সেন্স ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ থেকে, যেটা আমরা স্টার্টিংয়েই পড়েছি, আবারও পড়বো, পরবর্তীতে ডিসক্রাইব করবো। So economist Amartya Sen defines economic development as the expansion of individuals' capabilities to live the life they value, and this approach emphasizes the importance of enhancing people's freedoms and choice. তো স্যার অমর্ত্য সেন কি বলতে চাইছেন এখানে, তিনি বলতে চাইছেন একজন ইন্ডিভিজুয়ালের কতটা এক্সপ্যানশন হচ্ছে ক্যাপাবিলিটিস, তার যে ক্যাপাবিলিটিগুলো আছে, তার যে এবিলিটিসগুলো আছে সেটা কতটা ইনক্রিজ করছে, তার লাইফের ভ্যালু কতটা ইনক্রিজ করছে। তো বেসিক্যালি তিনি ফ্রিডমসের কথা বলছেন এবং চয়েসের কথা বলছেন। তিনি কত, একজন ব্যক্তি কত চয়েস বাড়াতে পারে, তার কাছে কত ডাইমেনশনে চয়েস রয়েছে, তার ফ্রিডম কতটা রয়েছে, এসবের উপর ভিত্তি করে আমরা বলতে পারি তার ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে কি হয়নি, বা একটা নেশনের ডেভেলপমেন্ট হয়েছে কি হয়নি। সো ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে যদি আমি এটাকে অ্যানালাইজ করি, তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট কি বলে না, ইনক্রিজ ইন দ্য ক্যাপাসিটি অফ দ্য ইকোনমি to produce goods and services, and that driven by investment in infrastructure, education, technology, leading to the job creation and wealth generation. এখন তুমি বলবা যে স্যার এত সংজ্ঞা পড়ার কি কোনো প্রয়োজন আছে? আছে, প্রয়োজন আছে। এত কিছু তো তোমাকে কখনো পেপারে দেবে না যে এতগুলো সংজ্ঞা দাও, বাট আমরা যতটা আমাদের ক্যাপাবিলিটি বাড়াবো ততটা আমাদের রাইটিং হ্যাবিট বাড়বে। লক্ষ্য করো ইনভেস্টমেন্টের কথাটা কিভাবে আসছি, ইনভেস্টমেন্টে বলছে ইকোনমিক ক্যাপাসিটি কতটা বাড়ছে, ঠিক আছে, তার ক্যাপাসিটি কতটা বাড়ছে কিসে, না গুডস এবং সার্ভিস তৈরি করাতে, গুডস এবং সার্ভিস তৈরি করাতে। তাহলে তার মানে যত পরিমাণ প্রোডাকশন হাই হবে, লক্ষ্য করো, তার মানে তত পরিমাণ ইনকাম হাই হবে, তত পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্টের একটা বিষয় আসছে, ওকে, এক্সপোর্ট ইম্পোর্টের একটা বিষয় আসছে, এক্সপোর্টও ইনক্রিজ করবে, ইম্পোর্ট রিডিউস করবে। তার মানে যদি ইম্পোর্ট রিডিউস করে তার মানে জব অপরচুনিটি বাড়বে দেশের মধ্যে,
জব অপরচুনিটি বাড়লে সেই তো আমাদের আবার ঘুরে ফিরে ইনকামই ইনক্রিজ হচ্ছে। তো দেশের ইনকাম যদি দেশেই থাকে, তাহলে আমরা এক্সপোর্টে সেই ইনকামটাকে আরো বেশি করে ব্যয় করতে পারবো। এই এই পলিসিটাই চায়না অ্যাপ্লাই করেছে। এই পলিসিটাই চায়না অ্যাপ্লাই করেছে। তো দেখো, ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে তারা ডেভেলপমেন্ট ইকোনমিক্সটাকে বোঝার চেষ্টা করেছে, যে আমরা কিভাবে ডেভেলপমেন্ট ইকোনমিক্সটাকে ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ দিয়ে আমরা এগোতে পারি, তার ডেভেলপমেন্টটাকে আমরা করতে পারি। দেখো, তারা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছে। চায়নায় যদি তুমি কোনোভাবে একটু স্টাডি করার চেষ্টা করো, তারা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে মোটামুটিভাবে টপের দিকে আছে। হুম, কয়েকটা প্রথম 4-5টা সারির দেশের মধ্যে রয়েছে। এডুকেশনে যদি যাও তুমি, এডুকেশনালে চরমতম রিফর্মস আনা হয়েছে। টেকনোলজিটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে বিরাট রকমভাবে। যার জন্য দেখো, জব ক্রিয়েশন, ওয়েলথ জেনারেশন তাদের কাছে টু নর্মাল ব্যাপার হয়ে গেছে। তো সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে যদি যাই আমি, হুম, তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট এনকম্পাসেস স্ট্রাকচারাল চেঞ্জ ইন দ্য ইকোনমি। ইকোনমিতে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আস্তে আস্তে চেঞ্জ হবে। তো সেই চেঞ্জগুলো কি হতে পারে? এগ্রিকালচার থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে আমরা মুভ করতে পারি। ইন্ডাস্ট্রি লেবার ইন্টেন্সিভ থেকে ক্যাপিটাল ইন্টেন্সিভে যদি ট্রান্সফার করাতে পারি, সেটা বলছি আমরা সোশ্যাল ইকোনমিক একটা পার্সপেক্টিভ বা স্ট্রাকচারাল চেঞ্জ। এডুকেশন বা হেলথ সিস্টেমে যদি আমি একটা মেজর চেঞ্জ আনতে পারি, ইনকাম ইনইকুয়ালিটিস যদি কমিয়ে দিতে পারি, আনএমপ্লয়মেন্ট যদি কমিয়ে দিতে পারি, তাহলে সোশ্যাল রিফর্মস হবে বা সোশ্যাল ইকোনমিক রিফর্মস হবে। নেক্সট এবং লাস্ট, সেটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। দেখো, সাস্টেইনেবল ডেভেলপমেন্টে কি বলা হচ্ছে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে Sustainable development বলা হচ্ছে economic development involves meeting the need of the present without compromising the ability of future generation to meet up their own needs, ensuring the economic growth is environmentally sustainable and socially inclusive. তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর যে ডেফিনেশনটা, সেটাও কিন্তু মেজর ইকোনমিগুলো কাজ করছে। কিভাবে কাজ করছে দেখো, এটা বলতে চাইছে যে আমাদের প্রেজেন্টে কতটা প্রয়োজন আছে, আর আমাদের ফিউচারে এবিলিটি কি হবে, ফিউচার জেনারেশনের জন্য আমি কতটা কম্প্রোমাইজ করব। তো এই বিষয়ের উপর বেস করে দেখো, আস্তে আস্তে আমরা ইলেকট্রিক ভেহিকেলসের দিকে মুভ করছি। কেন আমরা ইলেকট্রিক ভেহিকেলসের দিকে এত মুভ করছি? কারণ কি, কয়লা যেটা আছে সেটাকে আমাকে রিডিউস কমাতে হবে, মানে ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে, ঠিক আছে? সো ন্যাচারাল রিসোর্স যতটা কম পরিমাণে আমরা ইউজ করতে পারি, সরি, ন্যাচারাল রিসোর্স আমরা যতটা কম পরিমাণে আমরা ইউজ করতে পারি, ততটাই ভবিষ্যতের জন্য সেটা সেভ হবে। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছুটা সেভ করে রাখবো, এটা স্বাভাবিক। তো যার জন্য আমরা মুভ করছি ইলেকট্রিক ভেহিকেলসের দিকে। উইদিন 5 ইয়ার্স আমরা আই থিঙ্ক পুরোপুরি মুভ করে যাব ইলেকট্রিক ভেহিকেলসে, যাতে করে আমাদের এনার্জি প্রচুর পরিমাণে সেভ হবে। ওকে, তো হ্যাঁ এরকম ভাবে আমরা ডেভেলপমেন্ট ইকোনমিটাকে বিভিন্ন ডাইমেনশনে ভেঙে তার অর্থটাকে বোঝার চেষ্টা করতে পারি, আর সেই এরিয়াগুলোই কি করে ইমপ্রুভ হবে একটা দেশের বা একটা স্ট্রং ইকোনমি, সেগুলো আমরা অ্যানালাইজ করতে পারি এবং তার পদক্ষেপ নিতে পারি। এটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো সমস্যা? না স্যার। ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপড ইকোনমি। তাহলে ডেভেলপড ইকোনমি যত আছে, তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো বা প্রপার্টিস গুলো কি কি হতে পারে বা কি কি হয়? প্রথমত, হাই লেভেল অফ ইনকাম হতে হবে। যে যত ডেভেলপড কান্ট্রি গুলো আছে, তাদের দেখবে ইনকাম লেভেল অনেক হাই। তার কারণ কি, তাদের পার ক্যাপিটা ইনকাম অনেকটাই উঁচু উঁচু স্তরে রয়েছে। ফলত তারা হাই স্ট্যান্ডার্ড বিলং করে ইনকাম বা লিভিং এর ক্ষেত্রে, মানে লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ক্ষেত্রে, এবং হ্যাঁ ইনকাম প্রসপ্যারিটির দিক থেকেও তারা অনেকটা এগিয়ে। ডাইভার্সিফাইড ইকোনমিক স্ট্রাকচার, তাদের কাছে অনেকটা বড় এরিয়া ইকোনমিক স্ট্রাকচারটাকে ডিফাইন করা আছে। কেউ চাইলে ম্যানুফ্যাকচারে যেতে পারে, সার্ভিসে যেতে পারে, টেকনোলজি ইউজ করতে পারে। তাদের কাছে অপরচুনিটিস গুলো রেঞ্জটা অনেক বেশি, বহুত অপরচুনিটিস রয়েছে ইনকাম জেনারেশনে, ওয়েলথ ইনক্রিজের। তো সেই অপরচুনিটিগুলো যদি একটা কান্ট্রিতে থাকে এরকম ভাবে, তাহলে আমরা বলতে পারি সেটা ডেভেলপড ইকোনমি। বোঝা গেল? নেক্সট কি বলছে? অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার। ভাবো কোন কোন দেশে তোমার মাথায় এই মুহূর্তে আছে যেখানে অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে তুমি জানো, হ্যাঁ এই দেশগুলো অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো ইউএসএ, চায়না, জাপান এসব। ইউএসএ, ইসরায়েলকে কি বলতে পারি? হ্যাঁ স্যার।
বলতে পারি তাহলে। হ্যাঁ সো নেক্সট হচ্ছে, এখানে কি বলা হয়েছে দেখো, ওয়েল ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার হতে হবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম স্মুথ হতে হবে, নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেম হাই হতে হবে। তো এই সমস্ত জায়গায় যদি এগুলোকে হাই পাই, তাহলে আমাদের বিজনেস অপরচুনিটি বা বিজনেস অপারেশন খুব স্মুথ হয়, আর কোয়ালিটি অফ লাইফ অনেকটাই ইনক্রিজ হয়ে যায়। যেমন আমাদের এখানে নয়ডার দিকে যদি তুমি তাকাও, তাহলে অ্যাডভান্স টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার সেখানে খুঁজে পাবা। নয়ডা, তারপরে আর কি কি আছে, গুরগাঁও, আর কি আছে, ইনফ্রাস্ট্রাকচার হাই। ইনফ্রাস্ট্রাকচার হাই, মনে পড়ছে? মনে পড়ছে না এই মুহূর্তে, তাই তো? সিলিকন ভ্যালি যেটা মানে। হ্যাঁ, বলে ফেললাম তো। ব্যাঙ্গালোরেও মোটামুটি হ্যাঁ হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যথেষ্ট আছে। ব্যাঙ্গালোর যেটা। হ্যাঁ, সো হাই প্রোডাক্টিভিটি, দেখো এই উপরে এইগুলোই থাকা যথেষ্ট নয়, কারণ কি হাই প্রোডাক্টিভিটি যদি না থাকে, তাহলে উপরের জিনিসগুলো থেকে কোনো কাজ হবে না। বোঝা গেল? তো হ্যাঁ প্রোডাক্টিভিটি হাই হওয়ার জন্যে টেকনোলজি দরকার পড়বে আমাদের, স্কিলড লেবার দরকার পড়বে, আর এফিশিয়েন্ট প্রোডাকশন প্রসেস দরকার পড়বে। তো প্রোডাকশন প্রসেস এফিসিয়েন্সি আর প্রোডাক্টিভিটির মধ্যে ডিফারেন্স আমি আগের দিন বলে দিয়েছিলাম। হ্যাঁ স্যার। ওকে, সো নেক্সট হচ্ছে স্ট্রং ফাইন্যান্সিয়াল সিস্টেম। যে সিস্টেমটা রয়েছে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেটা স্ট্রং হতে হবে। তার মানে কি, অপটিমাল হতে হবে, বিভিন্ন ফিচার্স থাকতে হবে, সেখানে অপরচুনিটি হাই থাকতে হবে। সো ডেভেলপমেন্ট ইকোনমিক্স ফিচার্স dimensional financial institutions and markets that support investment and capital allocation, enabling economic growth and innovation. ইনোভেশনসকে তারা খুব বেশি প্রায়োরিটি দেয়। সো ইনোভেশনকে প্রায়োরিটি দেওয়ার ফলে গ্রোথ তাদের অনেকটাই হাই হয়ে যায়, গ্রোথ রেট, অ্যান্ড ক্যাপিটাল অ্যালোকেশন তো দরকারই পড়ে, ইনভেস্টমেন্ট তো আমাদের দরকারই পড়ে। সো ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা রয়েছে সেটা স্ট্রং হতে হবে। নেক্সট, অ্যাক্সেস টু দ্য কোয়ালিটি এডুকেশন আর হেলথ কেয়ার, এটা খুব জরুরি যে কোয়ালিটি এডুকেশন আর হেলথ কেয়ার। এডুকেশনের সঙ্গে হেলথ কেয়ারের একটা বিরাট সম্পর্ক আছে। যেমন তুমি লিখবে যে এডুকেশন যদি প্রপার থাকে, মানে আমি ডিগ্রির কথা বলছি না, আমি এডুকেশনের কথা বলছি, ডিগ্রি মেবি অনেক হাই হতে পারে, কারণ প্রপার বা ট্রু এডুকেশন যদি কারোর মধ্যে থাকে, সে হেলথ সম্পর্কে অনেকটাই সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে। আর যে হেলথ সম্পর্কে অ্যাক্টিভ থাকে, তার মানে হেলথ কেয়ার সে অটোমেটিক্যালি করছে, তাই তো? তো হেলথ কেয়ার যদি তার ঠিক থাকে, তার মানে হেলথ এক্সপেন্স তার অনেক ডাউন হয়ে যায়। ওকে, হেলথ এক্সপেন্স যদি ডাউন হয়ে যায়, তার প্রচুর খরচা বেঁচে যায়, যে খরচাটা তারা ইনভেস্টমেন্ট বা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারে। আর শুধু তার খরচা কমে না, এটা ওভারঅল নেশনসের খরচা কমিয়ে দেয়, মানে কান্ট্রির খরচা কমিয়ে দেয়। কারণ আমরা জানি যে আমাদের যত হসপিটাল আছে গভর্নমেন্টের, সমস্ত জায়গায় গভর্নমেন্ট হিউজ অ্যামাউন্টের টাকা স্পেন্ড করে এই হেলথ সার্ভিসের জন্য। তাহলে হেলথ সার্ভিসে যদি কম টাকা আমাকে বিনিয়োগ করতে হয়, তাহলে অ্যাট দ্য ভেরি লাস্ট টাইম, ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার, we have the surplus in the budgetary process, ঠিক আছে? তো বাজেটের যদি আমি গিয়ে দেখি, তাহলে দেখবো একটা এক্সট্রা সারপ্লাস আমার জেনারেট হচ্ছে, কারণ কি, আমার হেলথ এক্সপেন্ডিচার অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। তো এই বেনিফিটটা পেয়ে থাকে যারা ডেভেলপড কান্ট্রি। অ্যান্ড শুধু তাই নয়, হাই কোয়ালিটি অফ এডুকেশন এবং হেলথ কেয়ার সার্ভিস যদি ইমপ্রুভ হয়, তাহলে দেখা যায় যে মানুষ অনেক স্কিলফুল হয়, তাদের তাদের হেলথ যদি ঠিক হয়, তাহলে তারা মোর স্কিলফুল হয়, এবং ওয়ার্কফোর্সে বিরাট রকম একটা প্রোডাক্টিভিটি লক্ষ্য করা যায়। আর প্রোডাক্টিভিটি লক্ষ্য করা গেলেই তাহলে এফিসিয়েন্সি আসবে, আর এফিসিয়েন্সি যদি আসে, সেক্ষেত্রে প্রোডাকশন বহুত হাই হবে, আর প্রোডাকশন হাই হলে আমাদের ইনকাম জেনারেশন হবে, কান্ট্রির জিডিপি বাড়বে, গ্রোথ হবে, অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, অ্যান্ড ইন অল দ্যাট। সো দ্য নেক্সট পার্ট, স্টেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। যে তুমি লক্ষ্য করে দেখবে যত ডেভেলপড কান্ট্রি আছে, সেখানে পলিটিক্যালি স্টেবল থাকে তারা, কারণ কি, পলিটিক্যাল মুভমেন্টগুলো খুব ঘন ঘন হয় না, সেখানে এফেক্টিভ গভর্নমেন্টস থাকে, ল অফ রুল কমন থাকে, আর সাথে ইনভেস্টার্সদের তোমার যারা আছে তাদের কনফিডেন্স গ্রো আপ হয়, আর সাথে ইকোনমিক গ্রোথ অনেকটা হাই হয়। লক্ষ্য করে দেখো, মেনশন করে দেখো, এমন দেশ কারা আছে যারা 3 থেকে 4 বছরের বেশি তাদের গভর্নমেন্টকে রাখতে দেয় না, যেখানে ডিউরেশন 5 বছর। ঠিক আছে, মেনশন করো তোমার আশপাশে এরকম কোনো দেশ আছে কিনা। যদি থাকে, তার মানে মাথায় রাখতে হবে তারা ডেভেলপড কান্ট্রি নয়, কারণ ডেভেলপড কান্ট্রি কখনো পলিটিক্যালি ইনস্টেবল হয় না।
ঠিক আছে। নেক্সট হচ্ছে হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং, বারবার বলে এসেছি তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বহুত হাই হবে, হাউজিং আলাদা রকম হবে, ক্লিন ওয়াটার হবে, স্যানিটাইজেশন সিস্টেম বহুত হাই হবে, কাস্টমারের গুডস অ্যান্ড সার্ভিসেস কোয়ালিটি ইমপ্রুভ হবে। তো এই সমস্ত যে জায়গায় যদি ইমপ্রুভমেন্ট দেখা যায় তাহলে স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই। শুধু তাই নয়, কমিউনিকেশন হাই হবে, তারপর ট্রান্সপোর্টেশন সিস্টেম হাই হতে হবে। তো এরকম সিস্টেমসগুলো যদি স্মুথলি রান অফ করে তাহলে আমরা বলতে পারি সেখানে স্ট্যান্ডার্ড অফ লিভিং বিলং করছে আর সেটা ডেভেলপ কান্ট্রি। সো নেক্সট হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম। Many development economies has had sorry have comprehensive social welfare programs that provide support to the unemployment or elderly or low income individuals, contributing social equality or stability. ধরো যে সেখানকার দেশে এরকম হয় যে যারা পিছিয়ে পড়া শ্রেণী আছে তাদেরকে বুস্ট আপ করার জন্য তাদেরকে একটু হেল্প করা হয়। তো যার সোশ্যাল ওয়েলফেয়ার বিভিন্ন এনজিও থেকে শুরু করে একাধিক সংস্থা যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। এনভায়রনমেন্টালি অ্যাওয়ার্ড থাকে কারণ কারণ কি তারা অনেকটা বেশি সাস্টেনেবল প্র্যাকটিসের এবং গ্রিন টেকনোলজির দিকে ফোকাসিভ হয়, যার জন্য কি এনভায়রনমেন্টাল অনেক সিকিউর থাকে সে সমস্ত দেশগুলোতে। লাইক তুমি চায়নাতে চলে যাও, তারা দূষণ খুব কম। জাপানে চলে যাও, সেখানে তুমি রাস্তাঘাটে ময়লা আবর্জনা সব খুঁজে পাবে না। তারা অনেকটা অনেকটা স্টেবল থাকে এইসব দিক থেকে এনভায়রনমেন্টালি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনোভেশন অ্যান্ড রিসার্চ। ইনোভেশন অ্যান্ড রিসার্চে কি বলা হচ্ছে? Innovation and research হচ্ছে there are strong emphasis on the research and development. That is a very important part. যে যারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর খুব বেশি ফোকাস করে তাদের গ্রোথ বহুত হাই হয়, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট বহুত হাই হয়, আর কম্পিটিটিভনেসে গ্লোবাল মার্কেটে তারা একটা পজিশন পায়। লাইক চায়না, লাইক ইউএসএ, লাইক কানাডা, এরকম সংস্থাগুলো বা এরকম দেশগুলো রিসার্চ এবং ইনোভেশনের পেছনে বহুত স্পেন্ড করে, আর যার জন্য গিয়ে তারা অনেকটা ফাস্টার হয়। 12টা আমি পয়েন্ট এখানে ইলাবোরেট করেছি, কুইকলি একটু দেখে নাও। হ্যাঁ স্যার দেখছি। কুইকলি একটু দেখে নাও। হ্যাঁ স্যার দেখেছি। ক্লিয়ার? 12টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি পয়েন্টগুলোকে আরেকবার ইলাবোরেট করি ছোট্ট করে। হাই লেভেল অফ ইনকাম, ঠিক আছে, বা হাই ইনকাম লেভেল, ডাইভার্সিফাইড ইকোনমিক স্ট্রাকচার, অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার, হাই প্রোডাক্টিভিটি হতে হবে, স্ট্রং ফাইন্যান্সিয়াল সিস্টেম হতে হবে, অ্যান্ড অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার হতে হবে। সাথে সাথে লো আনএমপ্লয়মেন্ট রেটস হতে হবে, কারণ কি আনএমপ্লয়মেন্ট রেট যেন ঠিক তোমার অনেকটা লো হয়, সেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বহুত হাই হয়, এসব দিকে ধ্যান থাকে। স্টেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট হতে হবে, হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম, ইকোনমিক environmental awareness and innovation and research. So there are characteristics collectively contribute to overall prosperity, stability, quality of life in developed economies. So developed economies এ এই জায়গাগুলোকে আমরা খুঁজে পাই। ক্লিয়ার? নেক্সট, অ্যাজ অফ 24 আমি এটুকু জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে 10 লার্জেস্ট ইকোনমিক্স কি আছে ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট হচ্ছে ইউনাইটেড স্টেটস, দেন চায়না, অ্যান্ড দেন জার্মানি, দেন জাপান, অ্যান্ড আলটিমেটলি ইন্ডিয়া। আমরা 5 নম্বর জায়গায় এখনো পর্যন্ত আছি। অ্যান্ড দেন ইউনাইটেড কিংডম, ফ্রান্স, ব্রাজিল, ইটালি অ্যান্ড কানাডা। দেখো 28.78 ট্রিলিয়ন ইকোনমি, বুঝতে পারছো? তারপর ডিফারেন্সটা দেখো চায়নার সাথে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ এবার ডিফারেন্সটা দেখো জার্মানির সাথে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। অ্যান্ড দেন জাপান কাছাকাছি আছে, এবার জাপানের সঙ্গে আমাদের দেখো ডিফারেন্সটা দেখো। আর বাকি আমি ওদিকে যাচ্ছি না, ওদিকেরগুলো আমি দেখে নিই। তো 5 নাম্বার র্যাঙ্কে আমরা থেকেও আমরা যদি টপ 2 এর মধ্যে ডিফারেন্স তৈরি করার চেষ্টা করি তাহলে কতটা পেছনে আমরা রয়েছি, একবার ভেবে দেখো কতটা পেছনে আমরা আছি।
তুমি লক্ষ্য রাখছো 5 ট্রিলিয়ন হচ্ছে, আমরা 5 ট্রিলিয়ন আমরা একটা এম রেখেছি, অবভিয়াসলি এটা ট্রুলি এটা খুব ভালো গোলটা। তো 5 ট্রিলিয়ন রাখলে 5 ট্রিলিয়ন যেদিন আমরা পৌঁছাবো সেদিন চায়না কত ট্রিলিয়নে যাবে, বা ইউনাইটেড স্টেট কত ট্রিলিয়নে যাবে, হ্যাঁ, সে একবার অনেক ভাবো। বোঝা গেল কি? সো ডবল হয়ে আমরা যাবে দাদা। ডেভেলপ, একদম আমরা ডেভেলপ হচ্ছি মানে এই নয় যে আমরা বিরাট কিছু করে ফেলছি। সো ডেভেলপমেন্ট ইকোনমিক্স যদি তুমি যাও তাহলে ওয়ার্ল্ডে চলে গেলো তুমি এবার। হুম, আমরা মাইক্রো ইকোনমিক্স ইন্ডিভিজুয়ালে ছিলাম, তাই নয় কি? তো হ্যাঁ, জাস্ট ডিপলি বোঝার চেষ্টা করো। মাইক্রো ইকোনমিক্সে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যানালাইজ করতাম, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, অ্যান্ড হ্যাঁ, দেন হ্যাঁ, একটু মার্কেটে গেলাম, একটু ব্রড এলাকা। আমরা যদি ম্যাক্রো ইকোনমিক্সে যাই অ্যাজ এ টোটাল কান্ট্রি, এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট আনএমপ্লয়মেন্ট, এগ্রিগেট অল অফ দ্যাট এগ্রিগেট, বাট ইন দ্য কান্ট্রি রেসপেক্ট আমাকে মাথায় রাখতে হচ্ছে। বাট হুম, ডেভেলপমেন্ট ইকোনমিক্সে আসলে ইন দ্য ওয়ার্ল্ড কোথায় আমরা এক্সিস্ট করছি, তো এই এরিয়াটা অনেকটা বড়, যার জন্য মডার্ন কালচারে ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে বহুত রিসার্চ অ্যান্ড ইয়ে চলছে, ইনোভেশন চলছে, আর এটা নিয়ে বহুত কিছু অ্যানালাইজ চলছে। এটা একটা বড় এরিয়া, এরিয়া অনেকেরই পছন্দের জায়গা, সবাই ডাইভার্সিফাইড ফিল্ডে কাজ করতে চায়। বোঝা গেল হ্যাঁ, কি? হ্যাঁ, যার জন্য তুমি যত ধীরে 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 মুভ করবে ওপরের দিকে, আমাদের সিস্টেম এভাবেই মেজর সিলেবাসটাকে তৈরি করা আছে যে আমাকে পুরো সারা ভারত ঘোরানোর মতন ঘোরানো হচ্ছে, ধীরে 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 বিভিন্ন ডাইমেনশনে ঘোরানো হচ্ছে। তো যাই হোক, এটা আমাদের এপ্রিলের 2024-এর ডেটা অনুযায়ী, আমি আইএমএফ এর ডেটা অনুযায়ী বললাম, এখানে আমার কোনো কৃতকার্য নেই, সম্পূর্ণটাই আইএমএফ এর রিপোর্ট থেকে তুলে দেওয়া, এইটুকু। ঠিক আছে, বেসিক্যালি তো আইএমএফ রিপোর্ট যা দিয়েছিল সেটাকে আমি তোমার সামনে তুলে ধরলাম, এটা আমার কোনো বিচার্য রিপোর্ট নয়। নেক্সট, এবার দেখো আন্ডার ডেভেলপমেন্ট ইকোনমিক্স। আমি তো ডেভেলপমেন্ট সম্পর্কে জেনে গেলাম, ডেভেলপড ইকোনমিক্স কি, হুম, সেখানে কোয়ালিটি কেমন থাকে, সেখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিং কেমন, এরকম বেশ কিছু কান্ট্রি যারা ডেভেলপড ইকোনমির মধ্যেই পড়ছে। আর যদি আন্ডার ডেভেলপমেন্ট নিয়ে বলি, 12টা ক্যারেক্টারিস্টিক্স অলমোস্ট করে ফেলেছি, নোটসটা খুব ভালো মতন প্রিপেয়ার করবা, অনেকটা সময় নিয়ে তৈরি করা। তো এবার আমরা জানবো আন্ডার ডেভেলপড ইকোনমিক্স। আন্ডার ডেভেলপমেন্ট ইকোনমিক্স কি, যেটাকে লিস্ট ডেভেলপড কান্ট্রিও বলা হয়, এলডিসি, LDC, least developed country. So, an underdevelopment country, often referred to as a developing or least developed country, is characterized by low economic growth, high poverty rate, and lack of industrialization and modern infrastructure. Thus, that is the underdeveloped country. তো আন্ডার ডেভেলপমেন্ট যদি আমরা কথায় চলে আসি, ইকোনমিক গ্রোথ বহুত ডাউন হবে, হাই প্রভার্টি হবে, হাই আনএমপ্লয়মেন্ট হবে, ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, মডার্ন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, টেকনোলজি যেটা আছে, সেগুলো অনেকটা স্লো ডাউন হবে। সো অ্যান্ড আন্ডারডেভেলপমেন্ট ইকোনমি অফেন রেফার্ড to as a developing or underdeveloped economy typically exhibits several key characteristics. আমরা আবারও বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স যাবো, বাট ডেভেলপড তুমি যখন করে নেবে, আন্ডার ডেভেলপড তোমার কাছে খুব একটা কষ্টের হবে না। ফার্স্ট কি বলা হচ্ছে, লো ইনকাম লেভেল, ওখানে হাই ইনকাম লেভেল পেয়েছিলাম, লো ইনকাম লেভেল। এবার লো ইনকাম লেভেলে কি বলা হয়েছে, পারচেসিং পাওয়ার যেটা থাকে অ্যামং দ্য পিপল পপুলেশন, সে পারচেসিং পাওয়ারটা অনেকটাই ডাউন থাকে বা লিমিটেড থাকে, এবং প্রপার্টি যেটা থাকে সেটা খুব ছড়িয়ে ছিটিয়ে থাকে, এখানে ইনকুয়ালিটি বহুত হাই থাকে, কারণ কি ডেভেলপ কান্ট্রির মতন এখানে পার ক্যাপিটা ইনকাম অত হাই হয় না। ওকে, নেক্সট হচ্ছে লিমিটেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। So there is a heavy reliance on agriculture and primary industries with minimal industries activity. ম্যানুফ্যাকচারিং যেটা থাকে, সার্ভিস সেক্টর যেটা থাকে, সেটাও এই আন্ডার ডেভেলপড কান্ট্রিতে অনেকটাই ডাউন দেখা যায়। সেই ডাউনটা কি না, টেকনোলজিক্যাল ইন্ট্রোডাকশন। কারণ কি যখন আমরা টেকনিক্যাল ফিল্ড নিয়ে কথা বলবো, মানে কি ডেভেলপড এবং আন্ডার ডেভেলপমেন্ট, সো ডেভেলপড কান্ট্রি এবং এলডিসি যদি বলি আমি, লক্ষ্য করো ডেভেলপড কান্ট্রি সবসময় অ্যাডভান্স টেকনোলজির কথা বলে, ঠিক আছে? আর এরা কি তাহলে টেকনোলজির কথা বলে না? অবভিয়াসলি টেকনোলজির কথা বলে, তাহলে এরাও কিছু কাজ করে। তাহলে এরা ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্ট ইউজ করে, ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্ট। আর এখানে
টেকনোলজি তো ইউজ হয়, বাট প্রপার টেকনোলজি থাকে না, ল্যাক অফ প্রপার টেকনোলজি। তাহলে ল্যাক অফ প্রপার টেকনোলজি যদি থাকে, সেখানে তো আমার আরো কিছু এক্সট্রা ওয়ার্কফোর্স দরকার যাতে করে কাজটা কমপ্লিট হয়। তখন সেখানে লেবারকে ইউজ করা হয়, লেবার হুম, হায়ার করা হয়। ক্যাপিটাল তার ঠিক মানে আছে। এটা বেসিক্যালি এখানে যেখানে যেটা হচ্ছে, তো সেটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ হয়ে দাঁড়ায় সেটা। হ্যাঁ লেবার ইন্টেন্সিভ কান্ট্রিতে আস্তে আস্তে পরিণত হয়। লেবার ইন্টেন্সিভ কান্ট্রি যদি হয়ে যায়, লক্ষ্য করো, যেখানে মেশিন বহুত গুণ কাজ করবে, সেখানে লেবার যদি ইউজ হয়, প্রোডাক্টিভিটি অনেক ডাউন, এফিসিয়েন্সি অনেক ডাউন, প্রোডাকশনও ডাউন হবে। আর যদি প্রোডাকশন ডাউন হয়, তাহলে হিউজ লেভেলের ডিমান্ড যেটা ওয়ার্ল্ডে ঘুরে বেড়াচ্ছে, কি করে তুমি সেটাকে ডিলিট করবে? তাই এই অপরচুনিটি থাকে না। বোঝা গেল কি? তো যার জন্য চায়না ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকে মন দিয়েছে, কারণ কি তারা জানে অ্যাডভান্স টেকনোলজি ছাড়া আমি এই হিউজ অ্যামাউন্টের যে ডিমান্ড, সেটাকে ক্যাপচার করতে পারবো না। আসলে আমাকে কেউ ভরসাই করবে না, ঠিক আছে, এই ডিমান্ডটাকে পূরণ করতে পারবো এই ভেবে। সো হাই আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার আনএমপ্লয়মেন্ট থেকেই যায় এখানে, কারণ কি এখানে এখানে লেবার ফোর্স বহুত হাই, ঠিক আছে, আনলিমিটেড লেবার ফোর্স। ইনঅ্যাডুকেট ইনফ্রাস্ট্রাকচার, যার জন্য তারা ইমপ্রুভ করতে পারে না। পুওর স্যানিটাইজেশন রয়েছে, পুওর ট্রান্সপোর্টেশন রয়েছে, কমিউনিকেশন রয়েছে, হেলথ কেয়ার, এডুকেশনাল ফেসিলিটিস, এভরিথিং ওয়াজ পুওর, অ্যান্ড লিমিটেড অ্যাক্সেস টু দ্য মার্কেটস অ্যান্ড সার্ভিস। লক্ষ্য করে দেখো অ্যামাজন নামক একজন কোম্পানি, যে কিনা ভারতের মার্কেটটাকে পুরো ছেয়ে রেখে দিয়েছে অ্যারাউন্ড হ্যাঁ, তো বাইরের লাস্ট কোম্পানি 3-4। ফ্লিপকার্ট তো হ্যাঁ, ফ্লিপকার্ট তো ইন্ডিয়ান নাকি? ফ্লিপকার্ট ইন্ডিয়ান, অ্যামাজনের কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ তো অ্যামাজন একটা আমেরিকান কোম্পানি, যে কিনা ইন্ডিয়ার একটা বড় মার্কেট ক্যাপচার করে রেখে দিয়েছে। ফ্লিপকার্ট তার সঙ্গে কম্পিট করে পাচ্ছে না, কম্পিটিটিভ মার্কেট কেমন তারা ঘোষণা। তার মানে মার্কেট অ্যাক্সেস এবং যে মার্কেটে যে সার্ভিসটাকে আমি প্রোভাইড করছি, সেই সার্ভিস অ্যাপ্রোপ্রিয়েট না হওয়ার কারণে দেখো ফ্লিপকার্ট পেরে উঠছে না অ্যামাজনের সঙ্গে। হ্যাঁ তো বোঝা গেল কি? তো আমরা যত আমরা আমরা আন্ডার ডেভেলপড হওয়ার কারণে, মানে এলডিসির আন্ডারে থাকার কারণে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। এবার এই অ্যামাজনকে তুমি চায়নায় গিয়ে দেখো, অতটা ব্রড এরিয়ায় মার্কেট নিতে পারেনি, ঠিক আছে। এই অ্যামাজনকে তুমি বাংলাদেশে গিয়ে দেখো, হাই লেভেল, আমাদের থেকেও পার্সেন্টেজ মনে হয় ওখানে বেশি আছে। তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট বাংলাদেশে যে আছে নাকি আমাজন? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে আমাজন আছে? আমি লো কান্ট্রির কথা বলছি। হ্যাঁ, হতে পারে, আই থিঙ্ক মেবি আছে, ঠিক আছে। যদিও আচ্ছা আমি আহ, পুরোপুরি শিওর নয়, বাট আই থিঙ্ক আছে, ঠিক আছে। আমরা তো গুগল করলেই পেয়ে যাব, ঠিক হ্যাঁ আছে, যে আমরা বাংলাদেশে পাচ্ছি কিনা। তো এই সমস্ত যে এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, যেখানে গিয়ে আহ, যেখানে গিয়ে এইরকম বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যারা সার্ভিস প্রোভাইড করে, তো তারা অ্যাকচুয়ালি গিগ ইকোনমিটাকে বাড়িয়ে দিচ্ছে। গিগ ইকোনমি কি, আমরা সেটা পরে গিয়ে পড়বো। একটা সার্ভিস ইকোনমি, যারা সার্ভিস প্রোভাইড করে এরকম ধরনের এরিয়াটাকে গিগ ইকোনমি বলা হচ্ছে। তো গিগ ইকোনমির পোর্শন দিন দিন বাড়ছে, তার কারণ কি, আমরা ডেভেলপ হচ্ছে। সো লো লেভেল অফ এডুকেশনে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এডুকেশন লেভেল যেহেতু অনেকটাই লো থাকে, তো লিমিটেড অ্যাক্সেস থাকে কোয়ালিটি এডুকেশনের প্রতি। আর যদি কোয়ালিটি এডুকেশন কম থাকে, তাহলে তার স্কিল ঠিকঠাক থাকবে না, ল্যাক অফ নেসেসারি স্কিলের অভাব তো থেকেই যাবে, ফলে প্রোডাক্টিভিটি ডাউন হবে। ওকে, নেক্সট হচ্ছে পপুলেশন হাই। দেখো, হাই পপুলেশন গ্রোথ রেট, ভাবো ইন্ডিয়ার কথা, চায়নাকে পর্যন্ত আমরা পেরিয়ে চলে গেছি। হ্যাঁ ওকে, সো হাই পপুলেশন গ্রোথ রেট একটা বার্ডেন হয়ে দাঁড়ায় ইকোনমিতে, যেটা সব কিছুতে একটা এক্সপেন্সিভ জায়গা তৈরি করে। পপুলেশন বেড়ে গেলে আমাদের হেলথ কেয়ারে প্রেশার পড়বে, খরচায়, প্রত্যেকটা এরিয়াতে সেক্টরে দেখো প্রেশার পড়বে। ডিমান্ড বাড়তে থাকবে, সাপ্লাই যদি ঠিকঠাকভাবে আমি না বাড়াই, তাহলেই আমাকে ইম্পোর্ট করতে হবে, আর ইম্পোর্ট করলেই আমার লস। বোঝা গেল হ্যাঁ কি? তো এই সমস্যাগুলো থেকে যায়। ডিপেন্ডেন্স অন ফরেন এইড অ্যান্ড ইনভেস্টমেন্ট, যদি কান্ট্রি লোয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এফডিআই এর ওপর অনেকটা নির্ভর থাকতে হয়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো ফলত কোথাও না কোথাও আমাকে ইন্টারনালি হোক বা এক্সটার্নালি হোক, মানে ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, আমার ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে, ঠিক আছে, কোনো না কোনো কান্ট্রির ওপর। হ্যাঁ লিমিটেড অ্যাক্সেস টু দ্য টেকনোলজি, বারংবার বলা হয়েছে, উইক ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, গভর্নমেন্টস ঠিকঠাক থাকে না, কারাপশনে ভর্তি থাকে,
যেমন আমরা তো আমাদের এখানে পাই কারাপশন। ল্যাক অফ এফেক্টিভ লিগাল অ্যান্ড রেগুলেটরি সিস্টেম থাকে, লিগাল এফেক্ট ঠিকঠাক পাওয়ারফুল হয় না। ফলত কি দেখো, লিগাল এফেক্ট পাওয়ারফুল হলে অনেক কাজে দেয়, এক তো লিগাল এফেক্ট পাওয়ারফুল হয়ে গেলে সেখানে কারাপশন ডাউন হয়ে যাবে। আর যে পরিমাণ হিউজ অ্যামাউন্টের চার্জ চাপিয়ে দেওয়া হবে যারা এরকম ধরনের কারাপশনের সঙ্গে যুক্ত, তাহলে এক তো রেভিনিউ জেনারেশন হবে তাদের, আর সাথে সাথে এরকম ধরনের কারাপ্টেড লোকের পরিমাণ কমবে। রেগুলেটরি সিস্টেম বা লিগ্যাল রেগুলেটরি সিস্টেম যদি হাই হয়, সেক্ষেত্রে গিয়ে দেখা যায় ইকোনমিক গ্রোথ অনেকটাই বেড়ে যায়। সোশ্যাল ইনইকুয়ালিটি, এটা আর একটা বিষয় বড়, যে সিগনিফিকেন্ট ডিসপ্যারিটি ইন ওয়েলথ অ্যান্ড অ্যাক্সেস টু দ্য রিসোর্স। আমরা রিসোর্স ঠিকঠাকভাবে ইউটিলাইজ না করতে পারা, এবং আহ, যে তোমার মার্জিনালাইজেশনের সমস্যা থাকে, ঠিক আছে, বিভিন্ন গ্রুপের মধ্যে, ফলত সোসাইটির ইকুয়ালিটি মেনটেন করতে পারে না, মানে ইনইকুয়ালিটি থেকেই যায়, ঠিক আছে। সো ইনকাম ইনইকুয়ালিটি বলো, ওয়েলথ ইনইকুয়ালিটি বলো, সবই এর মধ্যে ঢুকছে। ওকে, নেক্সট হচ্ছে ডিস্টিংশনস বিটুইন ডেভেলপড অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি। তো ডেভেলপমেন্ট আর আন্ডার ডেভেলপমেন্টের মধ্যে তাহলে ডিফারেন্সটা আমি কোথায় খুঁজে পাচ্ছি, মেন মেন যে ডিফারেন্স। আচ্ছা, এখানে 10টা পয়েন্ট একটু দেখে নাও এক ঝলক, হ্যাঁ স্যার তারপর দিচ্ছি। আমি ওই পয়েন্টে যাবো। স্যার নিচে নামান এটা। স্যার নিচে নামান এটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ দেখেছি। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে ডিফারেন্স। দেখো, সবকটাই তো ডিফারেন্স ডিফারেন্স হবে। কি? ডিফারেন্স কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্স এখানে ইজিলি তুমিও ট্র্যাক করে নিতে পারো ওপর আর নিচের থেকে। হ্যাঁ হ্যাঁ সেই আমি করে দিয়েছি। ইনকাম লেভেলে একটা বিরাট ডিফারেন্স থাকে, হাই পার ক্যাপিটা ইনকাম থাকে, আর ডেভেলপড আন্ডার ডেভেলপের সেক্ষেত্রে লো থাকে। হুম, প্রপার্টি বহুত হাই থাকে, আর এখানে প্রপার্টি বহুত লো থাকে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রেও ডেভেলপ কান্ট্রিতে গিয়ে দেখা যায় যে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করার সুবাদে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো অনেক র্যাপিডলি গ্রো করে, হেভি ইন্ডাস্ট্রিগুলো ওখানে কাজ করতে পারে খুব স্মুথলি। বাট আমরা যদি আন্ডার ডেভেলপডে যাই, হেভি এগ্রিকালচার বলো বা প্রাইমারি ইন্ডাস্ট্রি বলো ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। ল্যাক অফ ইয়ে বলতে পারো যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, হোয়াট এভার, দেয়ার আর থাউজেন্ডস অফ প্রবলেম ইন দ্য আন্ডার ডেভেলপ কান্ট্রিজ। নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, একটা হিউজ পরিমাণে ডিফারেন্স রয়েছে দুই জায়গায়, কমিউনিকেশন, হেলথ কেয়ার, ট্রান্সপোর্টেশন, এই সমস্ত জায়গার দিক থেকে। আহ, তো তারপরে অ্যাক্সেসের দিক থেকেও প্রবলেম আছে, ল্যান্ড রিফর্মস ঠিকঠাকভাবে না থাকায়, মানে ল্যান্ড প্রপার যদি ল্যান্ড ইয়ে না পায়, গভর্নমেন্টের অর্ডার না পায়, মানে গভর্নমেন্টের সাপোর্ট না পায়, সেক্ষেত্রে ডেভেলপ কান্ট্রিতে কী হয়, খুব ইজিলি এগুলোকে আমরা ম্যানেজ করতে পারি স্মুথলি। বাট আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিতে চলে গেলে সেখানে আহ, তোমার আইনের বহুত সমস্যা থাকে, সেগুলো অনেক টাইম নেয়, টাইম মেনটেন, প্রচুর টাইম নিয়ে নেয়। তো ফলত এই সমস্ত জায়গায় গিয়ে ম্যানুফ্যাকচারিং, মানে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারা অতটা টাইম স্পেন্ড করতে চায় না। তো এই সমস্ত প্রবলেম তো থেকেই যায়। নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ডাউন থাকে, কারণ কি এখানে মাল্টি ন্যাশনাল কোম্পানি খুব বেশি আসে না আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিতে। তারপরে কি ডেভেলপমেন্ট কান্ট্রি, যেসব কান্ট্রিগুলো আছে তারা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে গিয়ে কাজ করতে পারে না, কারণ কি তাদের সুযোগ সুবিধা, এক্সট্রা সুবিধা ঠিকঠাকভাবে পায় না। তো এখানে অনেক রকম ইস্যুস অ্যারাইজ করে, তাই ডেভেলপড কান্ট্রিগুলোতে যদি যায়, আনএমপ্লয়মেন্ট রেট বহুত লো থাকে, কারণ কি ভ্যারাইটি অফ জব থাকে, এখানে অপরচুনিটি থাকে, অ্যাক্সেস করতে পারে তারা বিভিন্ন সেক্টরকে ঠিকঠাকভাবে অপটিমালি ইউজ করতে পারে। রিসোর্স ইউটিলাইজেশনের অভাব থাকে আন্ডার ডেভেলপ কান্ট্রিতে, ফলত সেখানে হাই এমপ্লয়মেন্ট এবং হাই আনএমপ্লয়মেন্ট এবং তোমার রিসোর্স আনইউটিলাইজেশনের প্রবলেম দেখা যায়। তো এডুকেশন লেভেলেও একটা বিরাট ফারাক, টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজিতে ফারাক থাকে, সোশ্যাল ইন্ডিকেটরস যেগুলো থাকে সেখানেও একটা চেঞ্জ থাকে, ডাইভার্সিফিকেশন প্রবলেম থাকে, ইনভেস্টমেন্ট ক্লিমেট সব জায়গায় সমান থাকে না, কোথাও ফরেন ইনভেস্টমেন্ট খুব ইজিলি হয়ে যায়, সেখানে কোথাও আইনের খুব ঘুরপ্যাচ থাকে,
পলিটিক্যাল স্টেবিলিটির ওপর ফরেন ইনভেস্টমেন্ট অনেকটা আবার নির্ভর থাকে। তো অনেক রকম ইস্যুস থাকে যার জন্য ডিফারেন্স তৈরি হয়। ওয়েলথ বা ইনকাম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মেজর চেঞ্জ থাকে, ইনকাম ডিস্ট্রিবিউশন প্রায় ইকুয়াল হয় ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে। বাট যদি আমরা ইয়েতে চলে যাই, আন্ডার ডেভেলপে চলে যাই, তাহলে দেখা যায় ইনকাম ইনইকুয়ালিটি থেকে শুরু করে একাধিক প্রবলেম এখানে বিলং করে। তো এই হচ্ছে আমরা ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে আন্ডার ডেভেলপড এবং ডেভেলপ কান্ট্রির মধ্যে ডিফারেন্স এবং আন্ডার ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য, ডেভেলপ কান্ট্রির বৈশিষ্ট্য, সেটুকু জানলাম। নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট দি ইকোনমিক গ্রোথ। What is economic growth? So economic growth refers to the increase in the country's output of goods and services, and typically measured by the GDP, gross domestic product. It reflects overall economic performance and is crucial for improving the standard of living, creating jobs, and generating income. So sustainable economic growth is essential for the long-term economic development and growth, that ensuring the resources are efficiently utilized and benefits are widely shared across the society. So ইকোনমিক গ্রোথ অ্যাকচুয়ালি নাম্বারে প্রকাশ করা হয়। যত রকমের প্যারামিটার আছে যেগুলোর দ্বারা আমরা একটা ইকোনমি কতটা গ্রো করছে জানতে পারি, লাইক জিডিপি হতে পারে, জিএনপি হতে পারে, আমরা কিছু ইন্ডিসেসের কথা বলতে পারি যেগুলো দ্বারা কান্ট্রির ওভারঅল সিচুয়েশন বুঝতে পারি। যেমন ধরো গ্রোথ রেট যদি আমরা দেখি ইকোনমির, তারপরে গিয়ে আমরা যদি ইনফ্লেশন রেট বোঝার চেষ্টা করি, তো এই সমস্ত রেট যেগুলো আমরা নিউমেরিক্যালি বুঝি সেগুলোকে আমরা বলতে পারি যে ইকোনমিক গ্রোথ। বা ডেভেলপমেন্টে যেতে গেলে তাহলে তোমাকে চলে যেতে হবে স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটাকে আমরা নাম্বারে প্রকাশ করতে পারি না, এডুকেশন নাম্বারে প্রকাশ করতে পারি না। তো এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এগুলো চলে যায় ডেভেলপমেন্টের মধ্যে। সো মেজারমেন্ট পলিসি কী কী আছে দেখো, জিডিপি আছে তোমার ইকোনমিক গ্রোথ বোঝার জন্য। ফার্স্ট জিডিপি, সেকেন্ড জিএনপি, তারপরে পার ক্যাপিটা ইনকাম, রিয়েল জিডিপি, জিডিপি গ্রোথ রেট, অ্যান্ড দেন ইনভেস্টমেন্ট লেভেল কী রয়েছে সেই দেশে। প্রোডাক্টিভিটি মেজারমেন্ট আমরা বেশ কিছু ইয়ের মাধ্যমে করি, যেমন ধরো হায়ার প্রোডাক্টিভিটি আছে না লোয়ার প্রোডাক্টিভিটি আছে, রিসোর্স ইউটিলাইজ ঠিকঠাক হচ্ছে কিনা। এমপ্লয়মেন্ট রেটস, স্ট্রাকচারাল আউটপুট অ্যান্ড কনজিউমার স্পেন্ডিং। কনজিউমার স্পেন্ডিংটা একটা বিরাট জায়গা যেখান থেকে অ্যাকচুয়ালি ডিমান্ডটা উঠে আসে দেশের, ঠিক আছে, যে ডিমান্ডের উপর বেস করে বাকি জিনিসগুলো নির্ধারিত হয়। তো এগুলোকে আমরা বলতে পারি মেজারমেন্ট, যে আমরা গ্রোথ, ইকোনমিক গ্রোথ মেজার করবো কীভাবে। So what are the different factor that may affect the economic growth, সেটাও আমরা এটা বলতে পারি। নেক্সট হচ্ছে ফ্যাক্টর এফেক্টসিং ইকোনমিক গ্রোথ। কি কি এমন ফ্যাক্টর আছে যেটা ইকোনমিক গ্রোথকে বুস্ট আপ করতে সাহায্য করে। যেমন হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল বলতে কি, এডুকেশন স্কিলস of the workforce significantly influence economic growth. For instance, countries like South Korea have invested heavily in education, and that leading a highly skilled labor force that has been driving rapid economic ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি সাউথ কোরিয়াতে এই জায়গাটা খুবই আমাদের চোখে পড়ছে, এডুকেশনের উপর তারা আস্তে আস্তে মুভ করছে খরচাটাকে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, মেশিনারি অ্যান্ড টেকনোলজি enhance the productivity of the country, of the country. For example, China's investment in transportation and telecommunication infrastructure has facilitated trade and contributed to the remarkable economic growth over the past few decades. তো ফিজিক্যাল ক্যাপিটালের দিকে যদি যাই আমরা, চায়নার যে ইনভেস্টমেন্ট পলিসি, চায়নার যে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন সিস্টেম, চায়নার যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই সমস্ত দেখে আমরা খুব ইজিলি বলতে পারি যে তাদের ফিজিক্যাল ক্যাপিটালের পরিমাণ বহুত হাই, ফলত সেই সমস্ত দেশে গ্রোথ মেনটেন হবে। আর সত্যি রিমার্কেবল একটা গ্রোথ আমরা চোখে পড়ছে হবে। নেক্সট হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। এটা একটা আলাদা পার্ট যেটা কান্ট্রিকে অনেকটা বুস্ট আপ করতে সাহায্য করে অটোমেটিক্যালি। The availability of the natural resources can boost the economic গ্রোথটাকে বুস্ট করতে পারে। ফর ইনস্ট্যান্স, সৌদি আরবিয়াস ইকোনমি হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি ডিউ টু দ্য ওয়েস্ট অয়েল রিজার্ভ, সেটা আমরা সবাই জানি।
ওয়ান অফ দ্য লার্জেস্ট অয়েল প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড। সো এখন কম্পিটিটর হিসেবে অনেকে আসছে, অনেক দেশ এগিয়ে আসছে। আগে সৌদি আরব একটা বিরাট জায়গায় ছিল, বাট আস্তে আস্তে রিডিউস হচ্ছে তার ক্ষমতাটা অয়েল ইকোনমিতে। সো ন্যাচারাল রিসোর্স যদি থেকে যায় তাহলে দেখা যায় যে অটোমেটিক্যালি তার ধনসম্পদ অনেকটা বেড়ে যায়। ফলত সেটা ইকোনমিক গ্রোথটাকে বুস্ট আপ করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড গভর্নেন্স, যেটা বারবার বলা হয়েছে, আগেও আমি পয়েন্টটা ইলাবোরেট করার চেষ্টা করেছি, যে পলিটিক্যাল স্টেবিলিটি একটা কান্ট্রির জন্য বিরাট একটা মুভমেন্ট এনে যায় ইকোনমিক গ্রোথ বা ডেভেলপমেন্টে। যেমন আমাদের এখানেও তুমি লক্ষ্য করতে পারো পলিটিক্যাল স্টেবিলিটি দিন দিন ঠিকঠাক থাকার ফলে ইন্ডিয়া গ্রো করছে খুব র্যাপিডলি। সো স্টেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট স্টে অ্যান্ড মানে কি মানে গভর্নমেন্টে চেঞ্জ যাওয়া নাকি স্টে করে যাওয়া? স্টে করে যাওয়া। স্টে মানে কি? আহ, মানে স্টেবল ব্যাপারটা কি, এটা নৌকা হিসাবে দেখো না। নৌকায় মানে স্টেবল মানে যে শুধুমাত্র গভর্নমেন্ট চেঞ্জ হওয়া তাই নয়, তার নির্দিষ্ট গভর্নমেন্টের থেকে মধ্যে থেকেও স্টেবিলিটি হারাতে পারে। সেটা কিভাবে দেখো, একটা একটা যদি আমি গঙ্গার উপর দিয়ে নৌকা নিয়ে যাই, যদি নৌকা খুব দোলে তাহলে স্টেবল থাকে না নৌকা, সিম্পলি। তো স্টেবল মানে কি, খুব স্মুথলি একটু এগিয়ে যাওয়া, যেখানে গিয়ে খুব এদিক ওদিক করবে না। তো একটা দেশের ইকোনমি পলিটিক্যালিও দেখা যায়, পলিটিক্যাল মুভমেন্ট যে খুব বেশি অদল বদল হচ্ছে না, খুব স্মুথলি রান আপ করছে, তাহলে আমরা বলতে পারি তার সেই দেশের পলিটিক্যাল স্ট্রাকচার অনেকটা স্টেবল। ঘন ঘন গন্ডগোল না হওয়া, বিভিন্ন সমস্যাগুলোকে ওয়াইজলি ট্যাকেল করা। তো এইগুলো একটা গভর্নমেন্টের একটা ভূমিকা থাকে। তো সেটা স্টেবল তখনই থাকে যখন ঠিকঠাকভাবে আমরা রিসোর্স ইউটিলাইজ করতে পারি, রিকোয়ারমেন্টগুলোকে পূরণ করতে পারি, দেশের সার্বিক উন্নয়ন করতে পারি। তবে গিয়ে মানুষ সেই সমস্ত সরকারের প্রতি আস্থাশীল হয়। তো সেটা স্টেবিলিটি এনে দেয়। বোঝা গেল? তো গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটেও একটা তার নিজের জায়গা তৈরি করে। যেমন ধরো সিঙ্গাপুরের কথাই যদি বলি, সিঙ্গাপুরের স্ট্রং রুল থাকার ফলে সেখানে কারাপশন প্রায় নেই বললেই চলে। ফলত সেটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল একটা হাব হয়ে দাঁড়ায়। তার কারণ কি, লোক ফ্যাসিনেটেড হয় সেখানকার প্রতি। সুইজারল্যান্ডের কথা আমরা বলতে পারি একই বিষয়ে। তাদের ফলে তো ইকোনমিক গ্রোথ হবে, কারণ তার হাতে যদি সবাই টাকা জমা দেয়, তার হাতে প্রচুর অপরচুনিটি থাকবে সেই টাকাটাকে ইউটিলাইজ করার। নেক্সট হচ্ছে technology and innovations. So advancements in technology can enhance productivity and drive economic growth. That the rise of the tech industry in the Silicon Valley, the USA has fueled economic growth through innovation and entrepreneurship. So entrepreneurship and innovations গুলো রিসার্চের মাধ্যমে বের করে নিয়েছে। টেকনোলজি ইনোভেশন ঘটাতে পারলে, অ্যাডভান্স টেকনোলজিকে আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারলে দেশের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তো ভেবে দেখো, আমি আমি সেই সমস্ত জায়গার কথা বলবো। যেমন ইউএস এর কথাই যদি বলি, ইউএসএ তে দেখবা রিসার্চ অপরচুনিটি বহুত হাই। কেউ একজন যদি রিসার্চ করতে চায়, তার মধ্যে যদি স্কিল থাকে, সে খুব ইজিলি সেই অপরচুনিটিটাকে ট্র্যাক করতে পারে। বাট আমাদের এখানে বা অন্যান্য জায়গায় সেই অপরচুনিটিটা অতটা নেই, আমি নেই বলবো না, অতটা নেই। তার কারণ কি, আমাদের এখানে নাম্বার অফ ক্যান্ডিডেটস বহুত হাই, আর সেখানে নাম্বার অফ ক্যান্ডিডেটস এবং সাথে সাথে সিট, তার একটা সামঞ্জস্য লক্ষ্য করা যায়। ওকে। সো ট্রেড পলিসিতেও একটা বিরাট চেঞ্জ আসে ফলে। ট্রেড পলিসির কথা যদি বলি, ওপেন ট্রেড পলিসিস যেটা আছে, স্টিমুলেট ট্রুলি সাইলেন্টলি দি ইকোনমিক গ্রোথ অ্যান্ড বাই এক্সপ্যান্ডিং দি মার্কেট এক্সপ্যান্ডিং এর মাধ্যমে আসছে, যেমন চায়না যেটা করেছিল। সো নিউজিল্যান্ড, যদি ট্রেড পলিসির কথা বলি আমি রিসেন্টলি, আমি পরবর্তীতে যে এগুলোও করাবো তাদের ট্রেড পলিসি সম্পর্কেও আমি ছোট্ট ইন্ট্রোডাকশন পরবর্তীতে দেবো। সো 1980-র কথা যদি বলি, তখন গিয়ে দেখা যায় যে এক্সপোর্ট তাদের ইনক্রিজ করে। সো সিগনিফিকেন্টলি দেখা যায় আস্তে আস্তে কান্ট্রি মুভ করছে আর ইকোনমিক গ্রোথ অনেকটা বেড়ে যাচ্ছে। যদি আমরা নিউজিল্যান্ডে, আমরা সবাই তো চায়না, আমেরিকা এসব নিয়েও বলে, তো আমরা যদি একটু অন্য দেশগুলোর কথা বলি, যে দেশগুলো ট্রুলি এগোচ্ছে খুব সুন্দরভাবে, তার মধ্যে নিউজিল্যান্ড কিন্তু একটা, যেটা 1980-তে আস্তে আস্তে গ্রো করার শুরু করেছিল। ঠিক আছে। সো লিবারালাইজেশন করে দিয়েছিল তারা নিউ ট্রেড পলিসির মাধ্যমে। সো লিবারালাইজ করে দেওয়ার ফলে 98 থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করে, এক্সপোর্ট ইমপ্রুভ করে। ফলে এক্সপোর্ট ইমপ্রুভ করলে ট্রুলি সিগনিফিকেন্টলি ইকোনমিক গ্রোথ দেখা যায়। অ্যাক্সেস টু দ্য ক্যাপিটাল, অ্যাক্সেস টু দ্য ক্যাপিটাল বলছে যে ইকোনমিক গ্রোথের জন্য ফাইন্যান্সিয়াল যে রিসোর্স গুলো আছে তার অপটিমাল ইউজ করতে হবে।
যেমন ধরো মাইক্রো ফাইন্যান্স যেটা আছে সেটা বাংলাদেশে একটা বিরাট রোল প্লে করছে। মাইক্রো ফাইন্যান্সের কথা যদি বলি, সো মাইক্রো ফাইন্যান্স হ্যাঁ কিন্তু স্যার, এখন সাপোজ, এখন যে প্রেসিডেন্ট ও তো মাইক্রো ফাইন্যান্স হ্যাঁ আমাদের এখানে বন্ধুর শুধুমাত্র মাইক্রো। ওখানেই কথা বলছি না, আমি আমার দেশে তো আছি, আমি বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে গ্রামীণ ব্যাংক বলো বা আমাদের এখানেও গ্রামীণ ব্যাংক বলো, ফলে কি স্মল এন্টারপ্রেনিয়রশিপ যেগুলো আছে সেগুলোকে লিড করছে, ফলে ইকোনমিক ডেভেলপমেন্ট রুরাল এরিয়াতে বিরাট রকম ভাবে বাড়ছে। তো আমরা এইটা নিয়েও বলতে পারি, কারণ এটার উপর খুব কাজ চলছে যে অ্যাক্সেস টু দ্য ক্যাপিটালে গ্রাম থেকে গ্রামেও যেন মানুষ এগিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এই অপরচুনিটি গুলো আস্তে আস্তে ইনক্রিজ করে যদি আমরা ইকোনমিক গ্রোথের ফ্যাক্টরের কথা বলি। লাস্ট আমার মনে হয়েছে ডেমোগ্রাফিক্স একটা বিরাট বড় ফ্যাক্টর শেষের দিক থেকে। কারণ কি দি এজ অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশনস ক্যান বি এফেক্ট ইকোনমিক গ্রোথ। আমার দেশে যদি এরকম হয় 0 থেকে 14 এর পরিমাণ সব থেকে ধরো হাই, আর তারপরে রয়েছে 50 থেকে 70-র মধ্যে সেটা সেকেন্ড হাই, হ্যাঁ, আর লাস্ট আমার পড়ে রয়েছে হয়তো এই ধরো 15 থেকে 49, এই এজটা সব থেকে কম। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি ইকোনমিক্স পপুলেশন। ঠিক আছে, ইকোনমিক পপুলেশন কেন বলা হচ্ছে, এই স্টেজটাই কিন্তু দেখো ওয়েলথ জেনারেশন, ইনকাম জেনারেশন এসবের সঙ্গে জড়িত। এইটাই এক্সপ্লয়েটিং, কারণ কি এখানে খরচা করতে হয়, একটা বাচ্চা ছোটবেলায় পড়াশোনা, এডুকেশন, তার পোশাক আশাক সমস্ত দিকে তাকে ইনভেস্টমেন্ট করতে হয়। আর এই এরিয়াটা কিন্তু ছোটবেলার, সরি বয়স্কের, তো বয়স সময়েও কিন্তু ঠিক সিমিলারিটি আমার ছোটবেলার মতনই খরচা করতে হয়। তো বোঝা গেল কি, সো ডেমোগ্রাফিক একটা হ্যাঁ একটা স্যার। ভাইটাল পার্ট। লাইক ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার কথা বলতে পারি। সো ইন্ডিয়া that have potential and economic growth through the larger labor force, and that provides there are sufficient jobs and opportunity for education and skill development. বাট আমরা ট্রুলি সেটাকে প্রপার ইউটিলাইজ করতে পারছি না। সো এটা আমাদের আমাদের মনে হয় ইন্টারনাল ফল্ট। বাট আমাদের কাছে একটা অপরচুনিটি আছে, ইন্ডিয়ার কাছে হাই পপুলেশন, যেখানে ইউথ সেকশন সব থেকে হাই। ঠিক আছে, সো দিজ আর দ্য ফ্যাক্টরস দ্যাট কালেকটিভলি ইন্টারঅ্যাক্ট দি শেপ অফ দ্য ইকোনমিক গ্রোথ অ্যান্ড ট্র্যাজেক্টরি of the countries, and that demonstrating the complex nature of the economic development. বোঝা গেল কি, দেখো এইটুকু। যদি কোনো প্রশ্ন থাকে তুলি আমাকে একটু বলো। I will give 1 minute. হ্যাঁ স্যার, দেখছি দাঁড়ান। হ্যাঁ স্যার, ঠিক আছে। Good. তাহলে আমরা পরে মুভ করি এবার। হ্যাঁ ওকে, সো অবস্টাকলস অফ দ্য ইকোনমিক গ্রোথ, সেখানে আমি চেষ্টা করেছি কয়েকটা পয়েন্টকে তুলে ধরার, যেখানে circular poverty and deficiency of the capital market imperfections, international forces, সেগুলোকে আমরা তুলে ধরেছি, যার জন্য আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট অনেকটা আটকে যায়। সো এটা ইকোনমিক ফ্যাক্টর, সেখানে নন ইকোনমিক ফ্যাক্টর, যার জন্য আন্ডার ডেভেলপড হিউম্যান রিসোর্স থাকে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি যেটা আমি আগে বলে দিয়েছি, সোশিয়াল কালচার কনস্ট্রেন্টস অ্যান্ড রিলিজিয়াস ফ্যাক্টরস। রিলিজিয়াস ফ্যাক্টরসটা যদিও খুব খুব একটা ছোট্ট পার্ট এটা, বাট এটাও অনেক সময় বড় হয়ে দাঁড়ায় ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়ার জন্য। ঠিক আছে, ওকে, নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্যাট ইজ দ্য লাস্ট পার্ট অফ আওয়ার লেকচার। অ্যান্ড তারপরে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা সেটা পরে যাচ্ছি, এটাকে একটু কভার আপ করে নিই আগে। সো ডিফারেন্স বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। সো ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে যদি যাও, আমাকে এগুলো তো আমি দিয়েছি, বাট আমি জানি না তুমি প্রেফার করবে কিনা, অনেকে করে 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 না, বাট আমাদের মনে রাখার জন্য খুব সুবিধা করবে এটা, যার জন্য আমি এটাকে তুলে ধরেছি ডেফিনিশন।
ফার্স্ট তুমি ডেফিনেশন দিয়ে দেবে, হোয়াট ইজ ইকোনমিক গ্রোথ অ্যান্ড হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট। আমি খুব ভালো মতন জানি যে গ্রোথ কি না, গ্রোথ একটা দেশের আউটপুটের যে চেঞ্জ হয়, মানে গ্রো হয়, ইউজুয়ালি যেটাকে আমরা জিডিপি দিয়ে ডিফাইন করি, বা আমরা নিউমেরিক্যালি যেটাকে প্রকাশ করি, ঠিক আছে, কোয়ান্টিটেটিভলি যেটাকে আমরা প্রকাশ করি। তো ইট ইজ আ কোয়ান্টিটেটিভ ডেটা, ঠিক আছে। নেক্সট, ইকোনমিক ডেভেলপমেন্ট কি, সেটা একটা ব্রডার রেঞ্জ, যেখানে ইমপ্রুভমেন্টকে বোঝায়। ইমপ্রুভমেন্ট কোনগুলো, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এডুকেশন, হেলথ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত জায়গাগুলোতে। আর সেটা কোয়ালিটেটিভ হয়, বোঝা গেল কি? সো একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। মেজারমেন্টের টেকনিকে যদি যাও তুমি, so economic growth is quantitatively measured through the various indicators like GDP, GNP, per capita income, etc. And economic development is a qualitative measured that using various indicators like human development index, poverty rates, and social well-being, infrastructural development, communication skill of the people, or standard of living, uh, তারপর প্রপার ইনফ্রাস্ট্রাকচার এক্সেট্রা। সো ডেফিনেশনের দিক থেকে তুমি দেখে রাখবে একটা, যে কাকে বলবো আমরা ইকোনমিক গ্রোথ, নিউমেরিক্যালি যেটাকে প্রকাশ করা যায় কোয়ান্টিটেটিভলি, আর কোয়ালিটেটিভলি যেটাকে প্রকাশ করা যায় সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। দেন মেজারমেন্ট ইন্ডিকেটরস গুলোকে তুলে ধরো, কি কি মাধ্যমে আমরা মেজার করি। এখানে তো আমি দু একটাকে তুলে ধরেছি, তুমি চাইলে ওপর থেকে আরো নিয়ে নিতে পারো, ঠিক আছে, তাহলে আরো পয়েন্ট স্ট্রং হয়ে যাবে। উপরে কোথায় আছে আমাদের, এইখানে আছে, এই দেখো, এই যে মেজারমেন্ট ইকোনমিক গ্রোথ, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ফোকাস। অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথ কোন দিকে ফোকাস করে আর ইকোনমিক ডেভেলপমেন্ট কোন দিকে ফোকাস করে সেটাকে বলতে হবে। ইকোনমিক গ্রোথ কোন দিকে ফোকাস করে না, এক্সটেনশনস অফ অ্যান ইকোনমিক প্রোডাক্টিভিটি অর প্রোডাক্টিভ ক্যাপাসিটি, হোয়াট এভার। তো প্রোডাক্টিভিটি ইনক্রিজ এবং প্রোডাক্টিভ ক্যাপাসিটি ইনক্রিজের দিকে মূল ফোকাস থাকে, যার মাধ্যমে আমরা ইকোনমিটাকে এক্সপেনশন করি। আর ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে কি না, ওভারঅল ইমপ্রুভমেন্ট অফ দ্য পিপলস ইন দ্য কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। বোঝা গেল কি? শেপের যদি যাই আমরা, তাহলে কি ইকোনমিক গ্রোথ একটা লিমিটেড ইকোনমিক ফ্যাক্টরস অ্যান্ড প্রোডাকশনস বেসিক্যালি, অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট শেপ ইনক্লুড শেপ মানে সোশ্যাল। স্যার? শেপ মানে কোন শেপ থেকে আমরা ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টকে দেখতে পারি। যদি আমি ইকোনমিক গ্রোথের কথা বলি, তাহলে কি না ইকোনমিক ফ্যাক্টরস যেগুলো থাকে এবং প্রোডাকশন যেগুলো থাকে, এগুলো তার মধ্যে মানে এর শেপটা আলাদা। এর শেপটা আমরা জিএনপি কে দেখে বোঝার চেষ্টা করি, জিডিপি কে দেখে বোঝার চেষ্টা করি, এক্সেট্রা, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে যদি আমি ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি, সোশ্যালি দেখতে পারি, পলিটিক্যালি দেখতে পারি, environmental and তোমার অ্যাসপেক্টস অফ দ্য ইকুইটি অ্যান্ড হেলথ অ্যান্ড সাস্টেনেবিলিটি, এই সমস্ত জায়গা থেকে বলতে পারি। টাইম ফ্রেমের কথা যদি বলি, ইকোনমিক গ্রোথ অ্যাকচুয়ালি শর্ট টার্ম একটা পার্ট, ঠিক আছে, কারণ কি আমরা জিডিপিটাকে কি 1 ইয়ারে দেখি, তো 1 ইয়ারে দেখি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার একটা দেশের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এডুকেশন লেভেল, এগুলো কি আমরা এই শর্ট পিরিয়ড অফ টাইমে দেখি? তাহলে আমরা লং পিরিয়ড অফ টাইমে দেখি। তাহলে ইট ইজ আ লং রান কনসেপ্ট অ্যান্ড ইট ইজ আ শর্ট টার্ম কনসেপ্ট। তো টাইম ফ্রেমে যদি দেখি, ইকোনমিক গ্রোথ ক্যান অকার্স দ্য শর্ট টার্ম, মে নট অলওয়েজ লিড টু দ্য লং টার্ম বেনিফিটস। ওকে, আর ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এ লং টার্ম প্রসেস অ্যান্ড দ্যাট এইমস টু দ্য সাস্টেনেবল ইমপ্রুভমেন্ট। এটাকে কিন্তু আমাদের বলতে হবে যে সাস্টেনেবল ইমপ্রুভমেন্ট, যার জন্য এটা লং টার্ম। ওকে, ইনক্লুসিভিটি বলতে কি বলছে? ইনক্লুসিভিটি বলতে ইকোনমিক গ্রোথ যেটা অকার করে উইদাউট বেনিফিটিং অল সেগমেন্টস অফ দ্য সোসাইটি। জিডিপি বেড়ে গেল, ঠিক আছে, এখন জিডিপি বাড়লো, তার মূল কারণ হতে পারে নয়ডা, তাই তো। ওয়েস্ট নয়। বেঙ্গলে তো আমরা দেখা গেল, আমরা ধরলাম যে ওয়েস্ট বেঙ্গলের বিজনেস আস্তে আস্তে লো হচ্ছে, ইউপির বিজনেস আস্তে আস্তে লো হচ্ছে, কিন্তু আমরা দেখছি নয়ডা ইমপ্রুভ করছে, ঠিক আছে, নয়ডাতে, না ইউপির কথা আর বলছি না, তো চলে আসছে, আমরা আমরা হরিয়ানার কথা বলতে পারি আমরা, ঠিক আছে, হরিয়ানা আস্তে আস্তে ডাউন হচ্ছে, বা আমরা তামিলনাড়ুর কথা বলতে পারি, ধরলাম আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল, তামিলনাড়ু ডাউন হচ্ছে, হরিয়ানা ডাউন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ডাউন হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে হয়তো নয়ডা ইমপ্রুভ করে যাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে দিল্লি হয়তো ইমপ্রুভ করে যাচ্ছে অনেকটা আগের থেকে, সার্ভিস সেক্টরে হোক, বিভিন্ন সেক্টরে হোক, তারপর এদিক থেকে কেরালা হয়তো এগিয়ে যাচ্ছে। তো কয়েকটা জায়গার ইমপ্রুভমেন্ট যদি হয়ে যায়, সেটাও কিন্তু ওভারঅল জিডিপিতে একটা চেঞ্জ আনবে।
ইমপ্রুভ হবে। তা আমি বলতে পারি না জিডিপি বেড়েছে মানে সমস্ত জায়গার উন্নতি হয়েছে পুরোপুরি, সোশ্যালি সমস্ত সেগমেন্টে ইমপ্রুভ হয়েছে। দ্যাট লিডিং ইনইকুয়ালিটি, ওকে। সো এটা আস্তে আস্তে ইনইকুয়ালিটির কথাই আমাকে নিয়ে চলে আসে। সো ইকোনমিক ডেভেলপমেন্ট aims to ensure the growth benefits of all segment of the society, that reducing poverty and promoting social equity. ধরো এডুকেশন ইমপ্রুভ করেছে, যদি এডুকেশন ইমপ্রুভ করে সারা ভারতের প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। যদি আমরা বলি সোশ্যাল তোমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, তার প্রভাবটা আস্তে আস্তে সারা ভারতেই পড়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচার সারা ভারতেই চেঞ্জ হবে। হ্যাঁ বুঝতে স্যার। পারছো কি? তো এটা সোসাইটির সমস্ত সেগমেন্টটাকে টাচ করতে পারে না ইকোনমিক গ্রোথ, বাট ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু সোসাইটির ম্যাক্সিমাম পোর্শনটাকে টাচ করতে পারে। এখন আমি কখনোই বলবো না যে পুরোপুরি, কারণ কি সমস্ত জায়গায় তো প্রপার ইনফ্রাস্ট্রাকচার দেখা যায় না, সেটাও তো ঠিক। বাট এটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়, সোশ্যালি আমরা ম্যাক্সিমাম ইকুয়ালিটি পাই, বাট এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম পাই না। স্ট্রাকচারাল চেঞ্জের কথা যদি বলি, ইকোনমিক গ্রোথ ক্যান বি হ্যাপেন উইদাউট সিগনিফিকেন্ট স্ট্রাকচারাল চেঞ্জ ইন দ্য ইকোনমি। স্ট্রাকচারাল চেঞ্জ হয়নি, এদিকে ইকোনমিক গ্রোথ হয়ে গিয়েছে। ধরো এফডিআই হয়েছে, হ্যাঁ, ধরো অ্যামাজন, যেমন অ্যামাজন বাইরে থেকে এসে আমাদের এখানে কাজ করছে, ঠিক আছে, ফলে তো হ্যাঁ ভারতের জিডিপি বাড়ছে তো এর জন্য। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলবা যে অ্যামাজন আসার ফলে ভারতের বহুত উন্নতি হয়ে গিয়েছে, ট্রুলি কি উন্নতি হয়েছে? আমার তো একটা ইনকাম না, বরঞ্চ উল্টে অ্যামাজনের কাছে চলে যাচ্ছে ভারত মানে থেকে। অ্যামাজনে ইন্ডিয়ান কোম্পানি তাহলে উন্নতি হতো। যেমন ফ্লিপকার্টের উন্নতি হলে তাহলে আমরা বলতে পারি ইন্ডিয়ার উন্নতি হচ্ছে। হ্যাঁ বোঝা গেল কি? তো ইকোনমিক গ্রোথ যদি বলি তার মানে এই নয় যে সমস্ত ক্ষেত্রে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে আমার ইকোনমিতে, বাট ইকোনমিক ডেভেলপমেন্ট যদি বলি তাহলে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, সাথে সাথে একটা মুভমেন্ট দেখায়। এগ্রিকালচার থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে হচ্ছে, লেবার ইন্টেন্সিভ থেকে হয়তো ক্যাপিটাল ইন্টেন্সিভে মুভ করছে। তো এইরকম বিষয়গুলোকে চলে আসে। ওকে, সো সাস্টেনেবিলিটির দিক থেকে যদি আসি, তাহলে ইকোনমিক গ্রোথ কিন্তু সাস্টেনেবিলিটির বিষয়টাকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না, বিশেষ করে এনভায়রনমেন্টালি। বাট ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু সাস্টেনেবল প্র্যাকটিসের ক্ষেত্রে খুব জোর দেয় এবং রিসোর্স ইউটিলাইজেশনের ক্ষেত্রে জোর দেয়। ফর দ্যাট রিজন আমরা খুব কেয়ারফুল থাকি বা অ্যাওয়ার্ড থাকি ফর ফিউচার জেনারেশন। ওকে, পলিসি ফোকাস ইজ দ্য most important part, because policies aimed at economic growth prioritize increasing output and investment, because আউটপুট আর ইনভেস্টমেন্টের উপর বেস করে ইকোনমিক গ্রোথের যে পলিসিস গুলো সেগুলো তৈরি হয়। বাট পলিসিস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ফোকাস অন এডুকেশন, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। এটার এরিয়াটা অনেকটা ব্রড আর এটার এরিয়াটা অনেকটা সংকীর্ণ, ঠিক আছে। রিলেশনশিপ, তাদের মধ্যে কি কোনো রিলেশনশিপ আছে? দেখি আমরা, বলছে ইকোনমিক গ্রোথ ক্যান বি কম্পোনেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট বাট ডাজ নট গ্যারান্টি ইট। ইকোনমিক গ্রোথ একটা পার্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারে, বাট ইকোনমিক ডেভেলপমেন্ট কম্পাসেস গ্রোথ বাট অলসো অ্যাড্রেস দ্য ব্রডার সোশ্যাল ইস্যুস অ্যান্ড এমি holistic improvement of the society. ওকে, তাই আমার কাছে একটা প্রশ্ন, যে তুমি গ্রোথকে বেশি গুরুত্ব দেবা একটা ইকোনমিতে, নাকি ডেভেলপমেন্টে বেশি গুরুত্ব দেবা? আমাকে বোঝাও। স্যার, কোনটা তুমি ডেভেলপমেন্টে। ডেভেলপমেন্টে। তাই যারা বোঝে তারা নাম্বার নিয়ে চিল্লামিল্লি করে না। তো আমরা যে এমটা আমাদেরকে দেখানো হচ্ছে 5 ট্রিলিয়ন, অবভিয়াসলি আমি বলবো না দেখানো, ট্রুলি এটা একটা টার্গেট থাকা দরকার আমাদের। তো 5 ট্রিলিয়ন যে ইকোনমির এক্সপ্যানশনটা বলা হচ্ছে যে আমরা 5 ট্রিলিয়নে পৌঁছাবো, সেটা একটা জাস্ট নাম্বার, অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথকে ইন্ডিকেট করছে। বাট আমাকে দেখতে হবে ওভারঅল ডেভেলপমেন্ট কি হচ্ছে, আমার দেশে ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ কি হচ্ছে, আমার দেশে এডুকেশনাল রিফর্মস কি হচ্ছে, আমার দেশের সোসাইটি কত ইমপ্রুভ করেছে, আমার দেশের ল অ্যান্ড অর্ডার কি করে কতটা ভালো ইমপ্রুভ হয়েছে আগের তুলনায়, রিসোর্স ইউটিলাইজেশন হচ্ছে কিনা, ফিউচার জেনারেশন সম্পর্কে আমরা কতটা অ্যাক্টিভ। তো এই সমস্ত বিষয় আসছে ইকোনমিক ডেভেলপমেন্টে। তো যেই যেই দেশ ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে ধ্যান দিয়েছে তারা আজকে ডেভেলপড কান্ট্রিতে পরিণত হয়েছে, আর যারা যারা ইকোনমিক গ্রোথের দিকে শুধুমাত্র ফোকাস দিয়েছে তারা আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিতে রয়েছে। এখন তোমার কাছে একটা প্রশ্ন, স্যার তাহলে কি আমরা কোন দিকে ফোকাসি? আমরা 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 তো স্যার গ্রোয়িং গ্রোথের দিকে কান্ট্রি নাকি ইন্ডিয়া। ঠিক ঠিক ঠিক, আমরা গ্রোথের দিকে না ডেভেলপমেন্টের দিকে, সেটা আমরা নেক্সট ক্লাসে অ্যানালাইজ করব। তার জন্য শেষে তোমার কাছে কিছু কোয়েশ্চেন রয়েছে। সো কোয়েশ্চেন্স ফর ইউ,
হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ, যেটা আমার পেপারে উপরেই দেওয়া আছে নোটসে, লেকচার নোটসে। এক্সপ্লেন দি গ্রোথ ইম্পর্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমিতে গ্রোথের ইম্পর্টেন্স কি, কতটা রয়েছে, আর যদি থাকে সেটা কি কি। ডেসক্রাইব দ্য প্রসেস অফ দ্য ইকোনমিক গ্রোথ যদি হতে হয় তার প্রসেসগুলো কি কি আছে। হোয়াট আর দ্য স্টেজ অফ দ্য গ্রোথ, ইকোনমিক স্টেজ যদি হয়, যদি গ্রোথকে কয়েকটা স্টেজে আমরা ডিফাইন করি তাহলে সেই স্টেজগুলো কি কি। ডিফাইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডিসক্রাইব দি মেজারমেন্ট অফ ইকোনমিক গ্রোথ, যার প্রশ্ন আছে সব গ্রোথের ওপর আছে, ডেভেলপমেন্টে আমরা নেক্সট লেকচারে পেয়ে যাব। ওকে, বলো হ্যাঁ ঠিকঠাক স্যার, বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার বুঝেছি।